প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমাদের ধারাবাহিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 23 বছরের প্রশ্ন সলভ ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পর্যাবৃত্ত গতির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 23 বছরের প্রশ্ন কিন্তু আমরা সলভ করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। তো প্রথম যে কোশ্চেনটা আমাদের আসছে একটু খেয়াল করে দেখো, যে প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা কি, যেটা আমাদের গত বছর আসছে। বলছে কি, একটি কণা এ বিস্তারে সরল সন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। কোন বিস্তারে ভাইয়া? এ বিস্তারে। হ্যাঁ, সাম্যাবস্থা থেকে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হবে। শর্তটা কি দিছে বলতো? শর্ত দিছে বিভব শক্তি মোট শক্তির কত বলতো? 1/4 হবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি বিভব শক্তি মোট শক্তি কত? 1/4। তাহলে কি লেখা যায় এখানে, যে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু কত? 1/4 মোট শক্তি। তাহলে আমাদের বিভব শক্তি মোট শক্তির কত? 1/4 হয়ে গেল। আমাকে বের করতে বলছে কত দূরত্বে। ওকে, ইপি ইজ ইকুয়াল টু আমরা জানি সরল সন্দিত স্পন্দনের ইপি ইজ ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা জানি। 1/4 মোট শক্তি ই ইজ ইকুয়াল টু কত বলতো? হাফ কে এ স্কোয়ার, এটা আমরা জানি। একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে 1/2, এখান থেকে 1/2 কাটা গেল, এখান থেকে কে কাটা গেল। তাহলে ভাইয়া আমার কি থাকলো? আমাকে বের করতে বলছে এক্স, কত দূরত্বে, তার মানে এক্স বের করতে বলছে। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কি থাকলো বলতো? এ স্কোয়ার বাই কত? 4, তাই না? এ স্কোয়ার বাই 4। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এর পাশে আমাদের কি করতে হবে? রুট করে দিতে হবে এ স্কোয়ার বাই 4। তাহলে এটাকে রুট করলে কত হয়? এ স্কোয়ারকে রুট করলে হয় এ, আর 1/4 মানে কত? আলটিমেটলি নিচে 2 থাকে। সো আমাদের এক্স ইজ ইকুয়াল টু কত হবে? a/2। বুঝতে পেরেছো? তাহলে এক্স ইজ ইকুয়াল টু a/2 দেখি আমাদের কোন অপশনে আছে? এই যে বি নাম্বার অপশনে আছে। এক্স ইজ ইকুয়াল টু কত? a/2। ওকে, তো আমাদের অ্যান্সার কত? বি, যেটা আমাদের গত বছর আসছে। পরের কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেনটা কি আমাদের? তার আগের বছর 22-23 সালের কোশ্চেন। বলছে কি, একটি সরল দোল গতিসম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, ভাইয়া কয় সেন্টিমিটার দূরে? 2 সেন্টিমিটার দূরে, তখন গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। বুঝতে পারছো? গতিশক্তিটা আমাদের কি বলতো? গতিশক্তিটা স্থিতিশক্তির, এখানে গতিশক্তিটা স্থিতিশক্তির কয় গুণ? 3 গুণ বলছে। ঠিক আছে, তো বস্তুটির দোলকের বিস্তার কত হবে? ঠিক আছে, আমরা একটু করি দেখি কিভাবে আমরা করব। এখান থেকে আমাদের খেয়াল করে দেখো কত হবে, যে বলছে যে গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, তার মানে ইকে ইজ ইকুয়াল টু কত বলতো? 3 ইপি। ইকে ইজ ইকুয়াল টু কত? 3 ইপি, তাই না? ইকে ইজ ইকুয়াল টু যদি 3 ইপি হয়, এবং বলছে এক্স ইজ ইকুয়াল টু কত? 2 সেন্টিমিটার আমাকে কোশ্চেনে দেওয়া আছে এখানে। ঠিক আছে, ইকে মানে কি ভাইয়া? ইকে ইজ ইকুয়াল টু জানি আমরা হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো আমাদের সরল দোল গতিশক্তির গতিশক্তি। আর ইপি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা জানি। সো এখান থেকে দেখো হাফ কাটা গেল, কে কাটা গেল। তাহলে ভাই এখান থেকে কি থাকলো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে ভাইয়া আমাকে দেখো তো, খেয়াল করে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? এই মাইনাস এক্স স্কোয়ার ওই পাশে গেলে কত হবে বলো তো? 4x স্কোয়ার, তাই না? 3x স্কোয়ার আছে, আর মাইনাস এক্স স্কোয়ার গেলে কত হবে বলো তো? প্লাস এক্স স্কোয়ার। সো আমাদের কত হবে? 4x স্কোয়ার। তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু কী হবে বলো তো? রুট ওভার 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2x। আমরা জানি 2 এবং x এর মান কত দেওয়া আছে বলো তো? 2 সেন্টিমিটার। তাহলে 2 কত? 4 সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার কত হবে? 4 সেন্টিমিটার। দেখি 4 সেন্টিমিটার। তো আমাকে অপশনে কিন্তু সেন্টিমিটার না থেকে মিটারেও থাকতে পারে, তো তখন আমার সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। তারপর দেখো পরের কোশ্চেন যদি আমরা দেখি 21-22 সালের কোশ্চেন। আমাদের অ্যাকচুয়ালি বিগত 3-4 বছরের কোশ্চেন কিন্তু শুধুমাত্র এই সরল দোল গতিসম্পন্ন বস্তু থেকে কিন্তু আমাদের আসছে। ঠিক আছে, দোলনকাল, শক্তি, এগুলো নিয়েই আমাদের আসছে। তো এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার কি বলতো? সরল দোলকটা, কারণ যেহেতু সরল দোলক থেকে আমার 3-4 বছর ধরে কোশ্চেন আসেনি। তো একটু খেয়াল করে দেখি, এম ভরের একটি বস্তু একটি অনুভূমিক স্প্রিংয়ের সাথে সংযুক্ত আছে। ওকে, স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, ছেড়ে দেওয়া হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণহীন তলে স্পন্দিত হতে থাকলো। ঠিক আছে, বস্তুটির ভর কত করছে ভাইয়া? বস্তুটির ভর করছে আমাকে 4m, এটাই আমাদের শর্ত। দেখো বস্তুটির ভর কত? 4m করা হয়, তবে নতুন পর্যায়কাল কত? ওকে, নতুন পর্যায়কাল কত আমাদের? এটা স্প্রিং এর ক্ষেত্রে দেখো, আমরা স্প্রিং এর পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু কি জানি? 2 রুট ওভার কত? m/k। আমাদের দেখো যে সরল দোলকের যে স্প্রিংটা আছে, মানে সরি স্প্রিং যে আছে, স্প্রিং এর যে দোলনকাল টি ইজ ইকুয়াল টু কত? 2 রুট ওভার m/k। এটা স্প্রিং এর ক্ষেত্রে, ঠিক আছে, সরল দোলক না। হ্যাঁ, স্প্রিং এর টি ইজ ইকুয়াল টু কত? 2 রুট ওভার m/k। তাহলে এটা যদি হয়
তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে আমাকে বলছে কি কে কে কিন্তু আমার চেঞ্জ করি নাই, কে কে আমাদের কেই রাখছি, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু কে চেঞ্জ হয় না, মানে স্প্রিং ধ্রুবক চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে কে বলো তো ভর। ভর আমি কি করছি বলো তো 4 গুণ করছি। সো আমাদের এখানে ভরের সাথে টির কি সম্পর্ক, রুট ওভার কত এম। তাহলে ভাইয়া আমরা কি করতে পারি, যদি আমার ভরকে 4 গুণ করি তাহলে আলটিমেটলি কত হবে বলো তো, টি2 ইজ ইকুয়াল টু কত, টি2 ইজ ইকুয়াল টু কত বলো তো, রুট ওভার 4 ইন্টু কত টি1। সো আমাদের কত 2 ইন্টু টি। ওকে, তাহলে আমাদের টি2 ইজ ইকুয়াল টু কত হলো 2t1 বা 2t, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। কারণ আমার বোঝা যাচ্ছে যে বরকে আমার কি করতে হবে, বর্গমূল করতে হবে। একদম বাংলা কথা যদি বলি, বরকে কি করতে হবে, বর্গমূল করতে হবে। কারণ কি রুট আছে, আমাদের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমাদের এম যদি চেঞ্জ করি তাহলে এমকে কি করতে হবে, যতটুকু বৃদ্ধি করবো সেটাকে আমি জাস্ট কি করে দেবো বলো তো, যতটুকু পরিবর্তন করবো সেটাকে জাস্ট বর্গমূল করে দেবো। তাহলে আমার 4m করছি মানে 4 গুণ করছি, আগে ছিল এম এখন 4m, তাহলে কয় গুণ করলাম, 4 গুণ করলাম, তাহলে রুট ওভার কত 4। তাহলে আমাদের রুট ওভার 4 যদি করো তাহলে কত হবে বলো তো 2, মানে আমাদের দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি বলছে, 6d²x/dt² প্লাস 150x ইজ ইকুয়াল টু 0 তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত। ওকে, এটা 21-22 সালের কোশ্চেন। এটা আমাদের কি, আমরা জানি সরল দোলকের গতিসম্পন্ন বা সরি আমাদের সরল সন্ধিত স্পন্দনের গতিসম্পন্ন বস্তুকণার কি গতির যে ব্যাপকলনীয় সমীকরণ আছে সেটার আমাদের সমীকরণ কি ছিল বলতো ভাইয়া, সমীকরণটা ছিল সমীকরণ ছিল d²x/dt² প্লাস ω² x ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এটা ছিল আমাদের কি বলতো সরল দোলন গতির ব্যাপকলনের সমীকরণ। তাহলে আমাদের এটার সাথে তুলনা করতে হবে। তো যখন তোমার এটার সাথে যদি তুলনা করতে দাও, এটার d²x/dt², এটা সহগ কত 1, কিন্তু এটা সহগ কত আছে বলতো, আমাদের আছে কত 6d²x/dt² প্লাস কত 150x ইজ ইকুয়াল টু কত 0। সো আমি এটা কীভাবে করবো, প্রথম কাজ হলো তোমার d²x/dt² সহগ কত বানানো 1 বানানো। তাহলে 1 যদি বানাতে চাও তাহলে সবগুলোকে 6 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে, এখানে হবে d²x/dt² প্লাস এখানে 6 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো, 6 ইন্টু কত 25, 125, তখন আমার কত 25x ইজ ইকুয়াল টু কত 0, মানে 25 ইন্টু 6 করলে কত হয় 150 হবে। তার মানে এখানে কত হবে, আমি 6 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত হবে এখানে 25x। ভাই দেখো এটার সাথে যদি আমি এটা তুলনা করি, এই যে এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ, এটাকে আমাদের যেটা কোশ্চেনে দেওয়া আছে 1 ও 2 যদি তুলনা করো, 1 ও 2 কি করো বলো তো, তুলনা যদি আমি করি, তুলনা করলে ω² ইজ ইকুয়াল টু কত 25। সো ওমেগা কি বলতো, ওমেগা কত 5। এই ওমেগাটা আমার কি কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে, ওমেগায় কত আমাদের কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে ওমেগা আমরা কত পাইছি 5 পাইছি। তো আমাদের এটা কিন্তু তুমি মুখে মুখেই করতে পারবা, বাট আমি তোমাদের ডিটেলস সমাধান করাচ্ছি যার জন্য আমি লিখে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু মুখে মুখেই করা যায়। যে এখানে 6 দ্বারা ভাগ করলে এখানে হয় কত 25, তাহলে ω² ইজ ইকুয়াল টু কত হবে 25, তাহলে ওমেগা কত 5। সো আমার ওমেগা কত 5, অ্যান্সার কত 5। তারপর একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু আমাদের আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, এটা যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো মুহূর্তে এটা আমাদের আসবে, ঠিক আছে। একটি সরল দোলকের দোলনকাল এবং রিটেনের জন্য ইম্পর্টেন্ট, একটি সরল দোলকের দোলনকাল কয় পার্সেন্ট বাড়াইছে বলতো, 50% বাড়াইছে। এই দোলনকাল কয় পার্সেন্ট বাড়াইছে, 50% বাড়াইছে। তাহলে ভাই একটু খেয়াল করে দেখো, ধরো আমার একটা সরল দোলকের দোলনকাল আগে ছিল t1, এখন এই চেঞ্জ করার পরে আমার কত হলো, আগের দোলনকাল প্লাস t1 এর কত পার্সেন্ট বাড়াইছে বলতো 50%। আমার দোলনকালটা বাড়াইছে যে, সো আগে তো একটা দোলনকাল ছিল ওইটার সাথে 50% বাড়াইছে, তার মানে কি আগে যেটা ছিল ওইটার সাথে প্লাস কত ওইটার 50%, ঠিক আছে। তো এখান থেকে কি হয় t1 প্লাস কত t1 50% মানে কি বলতো, আলটিমেটলি আমাদের 0.5 t1, 50% মানে 50/100, তাহলে 0.5 t1, তাহলে কত হলো এখানে 1.5 t1। সো t2 ইজ ইকুয়াল টু কত পাইছে এটা। এখন আমার দৈর্ঘ্যের পরিবর্তন চাইছে, তাহলে ভাইয়া দেখো L2/L1 ইজ ইকুয়াল টু কত বলো তো, t2/t1 তার হোল স্কয়ার। কারণ টির সাথে এল এর কি সম্পর্ক ছিল বলো তো, বর্গমূলের সমানুপাতিক, বা এল এর সাথে টির সম্পর্ক এরকম, ঠিক আছে। আমাকে তো এখন কি চেঞ্জ করছে, টি চেঞ্জ করছে, তাহলে এল বের করতে হবে, তাহলে আমার টিকে কি করতে হবে বলো তো, স্কোয়ার করতে হবে। যদি আমাকে এল চেঞ্জ করতো, টি চাইতো, তাহলে আমি দৈর্ঘ্যকে কি করতাম বলো তো, রুট করতাম, বুঝছো। তো এখন আমাকে যদি দোলনকাল দেওয়া আছে, তো আমাকে দৈর্ঘ্য বের করতে বলছে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলো তো, স্কোয়ার করতে হবে দোলনকালকে। t2 কত ভাইয়া, t2 পাইলাম কত 1.5 t1, আর আগে ছিল কত t1, তাহলে এটা স্কোয়ার, এখানে 81 কাটা গেল, তাহলে 1.5 স্কোয়ার, তাহলে কত হবে বলো তো, 1.5 মানে কি বলো তো, আমি এটাকে যদি 15 ধরি তাহলে 15 স্কোয়ার মানে কত 225, যেহেতু একটা ঘরের পরে আমার পয়েন্ট আছে, তার মানে কত হবে 225 মানে 2.25, ঠিক আছে।
তাহলে ভাইয়া আলটিমেটলি তুমি কি পাইলা বলো তো, L2 কত পাইলা বলো তো, 2.25 L1। আমার কিন্তু পরিবর্তিত দৈর্ঘ্য চাই না, আমাকে যদি পরিবর্তিত দৈর্ঘ্য চাইতো তাহলে আমার এখানে কত হইতো 2.25 L1 বা 225%। বাট আমাকে বলছে কি দৈর্ঘ্যের পরিবর্তনটা চেয়েছে, কোশ্চেনটা বুঝতে পারছো? আমার কিন্তু কি চেয়েছে বলছো, দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য না, জাস্ট কি চেঞ্জ হয়েছে ওইটা চাই না, আমাকে বলছে কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে আমার কি বের করতে হবে, আলটিমেটলি ডেল এল বের করতে হবে। ডেল এল ইজ ইকুয়াল টু কত, L2 মাইনাস L1। তাহলে L2 কত পাইছো ভাইয়া, 2.25 L1 মাইনাস L1। তাহলে 2.25 L1 থেকে যদি একটা L1 বাদ দাও তাহলে কত হবে বলো তো, 1.25 L1। 1.25 কে যদি আমি পার্সেন্টেজে নিই তাহলে কত হবে বলো তো ভাইয়া, 125%। 1.25 ইন্টু 100 কত, 125%। ঠিক আছে, তাহলে আমার কত হবে 125%। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, তারপর দেখো বলছে কি সরল সন্ধিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ x1 ইজ ইকুয়াল টু কি, আমাদের x1 ইজ ইকুয়াল টু একটাতে আছে কি সাইন, একটাতে আছে কি বলতো সাইন, আর একটাতে আছে কি কজ। ঠিক আছে, একটাতে সাইন আছে আর একটাতে কি আছে, কজ আছে। মানে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি আর একটা a cos ওমেগা টি। যে কোনো সময়ে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে। ওকে, একদম সহজভাবে যদি বলি ভাইয়া, যে যদি আমাকে স্পন্দনরত কোনো কণার মধ্যে একটিতে সাইন বা টেকনিক যদি বলি, একটিতে সাইন আর একটাতে যদি কজ থাকে তাদের মধ্যে দশা পার্থক্য কত হয় বলতো, π/2। ঠিক আছে, কিন্তু এটা আমাদের একদম প্রমাণও দেখাবো কিভাবে হয়। তো তোমরা মনে রাখবা কি, একটাতে সাইন থাকলে আর একটাতে কস থাকলে কি হবে বলতো, π/2 হয়। এটা কিভাবে হলো, যদি দশা আমাদের সেম থাকে এখানে। তো একটু খেয়াল করে দেখো যে এটা কিভাবে আসলো। তোমরা কিন্তু এমসিকিউতে জাস্ট এটা টেকনিকটা মনে রাখবা। ঠিক আছে, আবারও বলছি যে এখানে আমাদের a sin ওমেগা টি আর এটা কত a cos ওমেগা টি। দেখো এটার দশায় ওমেগা টি, এটার দশা কত ওমেগা টি। এটাতে কি আছে, সাইন আছে, এটাতে কি আছে, কজ আছে। দশা সেম, একটাতে সাইন আর একটাতে কজ আছে, তার মানে তাদের মধ্যে দশা পার্থক্য কত হবে বলতো, π/2। ওকে, একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের x1 কত বলতো, x1 হলো a sin ওমেগা টি আর x2 কত, a cos ওমেগা টি। এটাকে আমরা কি লিখতে পারি, a sin, যখন আমি cos কে সাইন করবো তখন কত হবে বলতো, π/2 প্লাস কত ওমেগা টি। বুঝতে পারছো? তখন আমাদের এরকম হয়ে যায়, কারণ এখানে π/2 আছে মানে কি, এটা যে কথা এটা একই কথা কিন্তু, তাই না? তো এটাকে আমরা খুব সিম্পলি যে সাইন π/2 আছে মানে cos নিতে পারি। ওকে, তো এখন দেখো এই যে এই দুইটার মধ্যে দশা পার্থক্য, এটার দশা কত বলতো, এটার দশা হলো কত ওমেগা টি আর এটার দশা কত ওমেগা টি, π/2 প্লাস ওমেগা টি। তাহলে আমার দশা পার্থক্য আমি যদি বলি বের করি, দশা পার্থক্য কত হবে বলতো, এখানে কত π/2 প্লাস ওমেগা টি মাইনাস এটার দশা কত ওমেগা টি। তাহলে দেখো এই ওমেগা টি কাটা গেল, তাহলে কত থাকলো বলতো, π/2। সো আলটিমেটলি কত আসছে আমাদের, π/2 আসছে। বুঝতে পেরেছো? সো আবারও বলছি যে ভাইয়া দুইটা সমীকরণ থাকলে একটাতে সাইন আছে আর একটাতে কজ আছে এবং তাদের দশা কিন্তু সেম, ওমেগা টি। যদি আমার দশা সেম হয় এবং একটাতে সাইন থাকে আর একটাতে কজ থাকে, আলটিমেটলি তাদের মধ্যে দশা পার্থক্য যখন আমি বের করবো তখন কি হবে বলতো, π/2। যখন তুমি দশা পার্থক্য বের করতে যাবা তখন এই কজকে তোমার সাইনে নিতে হবে, একই টাইপের নিয়ে দেন আমাকে দশাটা, এটার দশা কত এটা আর এটার দশা কত এটা। দশা পার্থক্য মানে কি, এটার দশা মাইনাস কি এটার দশা, তাহলে এই দুইটা দশাকে বিয়োগ করে দিবা। ঠিক আছে, তো বিয়োগ করলে কত আসে বলতো, π/2 আসে। সো তুমি যেভাবে মনে রাখো। ওকে, তারপরে কোশ্চেনটা যদি দেখো, তারপরে কোশ্চেনটা কি বলছে কি সরল দোল গতিসম্পন্ন একটি কণার বিস্তার 0.02 মিটার। ওকে, এবং কম্পাঙ্ক কত 2.5 হার্টজ হলে এর সর্বোচ্চ দ্রুতি কত হবে, 7 নম্বর কোশ্চেন। ওকে, সর্বোচ্চ দ্রুতি মানে কি আমাদের Vmax ইজ ইকুয়াল টু কত, ওমেগা এ। আমরা জানি Vmax ইজ ইকুয়াল টু কত বলতো, Vmax ইজ ইকুয়াল টু ওমেগা এ যদি হয় তাহলে একটু খেয়াল করে দেখো, ওমেগা আমাকে এখানে কি দেওয়া আছে বলতো, বিস্তার এ দেওয়া আছে, মানে এই বিস্তারটাই আমাদের এ দেওয়া আছে আর কি 2.5 হার্টজ, কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে কি হবে ভাইয়া, ওমেগা ইজ ইকুয়াল টু কত, যেহেতু কম্পাঙ্ক আছে তাহলে ওমেগা মানে আমি কম্পাঙ্কের সাথে কি সম্পর্ক, 2πf ইন্টু কত এ। ওকে, তাহলে 2 ইন্টু কত পাই মানে কত, আমাদের যে সবগুলো মান আছে তাহলে মান বসাতে 3.14 ইন্টু এফ এর মান কত 2.5 ইন্টু আমাদের এর মান কত 0.02 মানে কত 2 কত 100। আমি এভাবে লিখলাম 2/100। ঠিক আছে, 2 কত লিখলাম আমি 100 লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে কত হয় দেখো তো একটু খেয়াল করে। আমি যদি দেখি এখানে কত আসতেছে, যে তোমার 2 ইন্টু 2 কত 4 ইন্টু 2.5 কত আসে বলো তো 10 আসে না, তাহলে কত আসতেছে বলো তো 10। তাহলে 3.14
16 ইন্টু কত 10 বাই কত 100, তাহলে 10 বাই 100 মানে কি বলো তো 1 বাই কত 10, তাহলে আমাদের কি হবে, তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো 0.314, এটা অপশনে আছে কি, হ্যাঁ আছে 31416 এইরকম আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের 0.314 আমাদের চলে আসছে, বুঝতে পেরেছো? এটা খুবই মানে এগুলো তোমার প্র্যাকটিস করতে করতে তুমি পারবা। দেখো এই যে আমি আবার বলছি এখানে আমি কি করলাম, আমি করলাম হলো যে এখানে দেখো এই 2 দ্বারা এই 2কে আমি কি করছি, গুণ করছি, এই 2 দ্বারা এই 2কে গুণ করছি, হ্যাঁ এই 2 দ্বারা এই 2কে গুণ করার পরে দেন আমরা কি করছি বলো তো, মুছে দিই, তো এই 2 দ্বারা এই 2কে গুণ করছি, গুণ করার পরে দেন আমরা সব কিছু করছি 2πf ইন্টু এ, কারণ এই স্লাইডটা তো তোমাদেরকে আমি দিয়ে দিব। ওকে দেখো এই 2 দ্বারা এই 2কে গুণ করলাম, তাহলে কত হলো 4, এই 4 দ্বারা এই 2.5কে গুণ করলাম, ঠিক আছে, তাহলে কত 4 ইন্টু 2.5 কত হয় বলো তো, 4 দ্বারা 8, 0.5 মানে কত আমাদের গুণ করলে 2 হবে, তাহলে 10, তাহলে আমাদের হলো কত 2 অথবা 2 ইন্টু 2.5 কত হয় বলো তো 5, 5 ইন্টু 2 কত হলো 10, বুঝতে পেরেছো? তাহলে 10 বাই 100 মানে কি, তাহলে নিচে 10 থাকে, 10 দ্বারা যদি আবার এটা ভাগ করে কত হবে, তাহলে আমাদের আর একটা সামনে পয়েন্ট চলে আসবে, তাহলে 0.314 আমাদের এটাই অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকের দোলকটির পর্যায়কাল কত? ওকে, দোলকটির পর্যায়কালের সূত্র কি, টি ইজ ইকুয়াল টু কত 2π রুট ওভার কত L/g। সো আমাদের এখানে টির সাথে সম্পর্ক কি বলতো, দৈর্ঘ্যের এবং অভিকর্ষ ত্বরণের, ঠিক আছে, দৈর্ঘ্যের এবং কি অভিকর্ষ ত্বরণ, তাহলে টি আমার দৈর্ঘ্য চেঞ্জ করলে পরিবর্তন হবে এবং অবস্থান চেঞ্জ করলে আমার জির মানের পরিবর্তন হয়, তখন আমাদের টির মানের পরিবর্তন হবে। কিন্তু এখানে বিস্তার রিলেটেড কি সরল দোলকের পর্যায়কালের ক্ষেত্রে কিছু আছে নাই, সো আমাদের যেহেতু নাই, বিস্তারের সাথে আমাদের পর্যায়কালের কোনো সম্পর্ক নাই, যার সাথে তোমার কোনো সম্পর্কই নাই তো তাই সে তোমার বাড়লেই কি, সে ধরো তোমার মানে একজনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, সে তোমার ধনী হইলেই কি আর গরিব হইলেই কি, তোমার কিছু আসে যায়, তুমি তাকে চিনোই না। তো এই বিষয়টা এরকম হয়ে গেছে যে আমাদের এখানে কিন্তু বিস্তার তুমি 2 গুণ 4 গুণ 5 গুণ করো কিন্তু কোনো কিছু হবে না, মানে এটা কি থাকবে বলো তো, অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। ওকে, এখন আমরা 9 নম্বর প্রশ্নটা সলভ করবো। 9 নম্বর প্রশ্নটা আমাদের কি, ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে আসছে, বুঝতে পারছো? তো এখানে আমাদের কি অঙ্কটা আছে দেখো, এটা একটু জটিলতা আছে ক্যালকুলেশনে আর কি, হ্যাঁ, যদি 60 কেজি ওজনের একটি লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে 3 মিটার বিস্তারে দুলতে থাকে, হ্যাঁ, তাহলে দোলকটির সর্বোচ্চ গতিশক্তি কত হবে? ওকে, বুঝতে পারছো যে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে আর বলছে কি দেওয়া আছে বলতো, 3 মিটার বিস্তারে দুলতে থাকতেছে, তো সে তখন আমাদের লোকটির সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে এবং সেটা কি সরল দোলন গতির ক্ষেত্রে, তাহলে ভাইয়া সরল দোলন গতির ক্ষেত্রে ই কে ম্যাক্সিমাম কত হয় বলতো, হাফ কে এ স্কোয়ার, কারণ আমাদের সরল দোলন গতির মোট শক্তি কত, হাফ কে স্কোয়ার, এটি আমাদের কি ম্যাক্সিমাম এনার্জি হইতে পারে গতিশক্তির ক্ষেত্রে, তাহলে কত হবে বলতো হাফ কে, কে মানে কি এখানে আমাদের কি দেওয়া আছে, কে মানে আমাদের এখানে যেহেতু কেটা দেওয়া নাই তাহলে আমরা জানি কে ইজ ইকুয়াল টু কত এফ বাই এক্স বাই এফ বাই এল, যেটা বলো না কেন, ইন্টু কত এ স্কোয়ার, ঠিক আছে, কারণ এফ ইজ ইকুয়াল টু কী ছিল বলতো, এফ ইজ ইকুয়াল টু কী ছিল কে এক্স, আর মান নিলে তাহলে কে ইজ ইকুয়াল টু কত হয় এফ বাই এক্স। ওকে, তাহলে হাফ এফ এর মান, এফ ইজ ইকুয়াল টু কী জানো তুমি, এখানে তো এফ এর মানটাও দেওয়া নাই, কি আছে বলতো এম জি, আমরা জানি এম জি বাই কত এক্স ইন্টু কত এ স্কোয়ার। এখন আমরা মান অ্যাপ্লাই করব, দেখো হাফ ইন্টু এম এর মান কত 60 ইন্টু কত বলতো 9.8 বাই এক্স, মানে আমাদের 4 মিটার দৈর্ঘ্য, এটাই আমাদের কি এক্স, তাই না, তো কত বলতো এক্স কত আমাদের 4 ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার। ওকে, একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা কিভাবে করব, দেখি আমরা এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়, একটু খেয়াল করে দেখো কিভাবে আমরা কাটাকাটিটা করব। এটা যদি আমরা কাটি, এটা যদি কাটি তাহলে কত হবে বলতো 15 হয়, কত হবে 15 হবে, কত হবে বলতো 15 হবে, তাই না, যে আমাদের 15 হয় তাহলে 15 ইন্টু কত আমাদের 9.8, আমরা যদি 10 ধরি, আমরা যদি কী ধরি বলতো 10 ধরি, যদি 10 ধরি তাহলে কত হয় বলতো, মানে 9.8কে 10 ধরলে 15 ইন্টু 9.8 মানে 10 হলে 150, যেহেতু 9.8 150 একটু কম, তাহলে কত হলো 148, ঠিক আছে, তো ধরে নিলাম আর কি, তো 9.8 বা 15 ইন্টু কত 9.8, এটা যদি তুমি করো, এটাকে তুমি যদি 9.8 দিয়ে ক্যালকুলেশন করতে ঝামেলা, যেন তুমি 10 ধরে করবা, ঠিক আছে, করলে কত হয় বলো তো, নর্মাল বোঝা যাচ্ছে 150, তুমি 150 হয় কিন্তু তুমি তো 10 ধরে কত ধরছো 9.8 ধরছো, তার মানে এটার মানটা কমবে, তো আবার 15 মানে তোমার 0.2 করে কমলে মোটামুটি 2 এর চেয়ে কমবে, তো আমি ধরে নিলাম কত 148, তো
তো 148কে আবার 2 দ্বারা যদি ভাগ করো, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? আলটিমেটলি 148 মানে কত? 74, ঠিক আছে, 148। ওকে, তো আমাদের মানে কত হলো? 74। তাহলে এখানে এই টোটালটা পাইলাম কত? 74। তাহলে 74 ইন্টু, এখানে দেখো মানে এক্সাক্ট 74 না, মানে কাছাকাছি আর কি 74 এর। ওকে, তারপর আমরা দেখতেছি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত? 9। তাহলে ভাই 74 ইন্টু 9 যদি করো, 74 ইন্টু 9, 4 নং কত? 3606, হাতে আমার 3, ঠিক আছে। তারপর 7 নং 63, আর এই 3 এ কত হয় বলো তো? 66, মানে 666। সো আলটিমেটলি আমার কত আসে? প্রায় 666। এক্স্যাক্টলি 666 না, তার চেয়ে একটু কম আসবে, কারণ এখানে তো মানটা বেশি নিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু 148 থেকেও কম আসে। সো আমি হিসাবের সুবিধার জন্য নিয়েছি। তাহলে 666 জুল আসতেছে। তাহলে আমরা একটু অপশনগুলোর দিকে তাকাই। এতে আছে কত? 660 জুল, 680 জুল, 700 জুল, 720 জুল। তার মানে আমাদের কিন্তু অলরেডি এই দুইটা অপশন আমরা খুব সহজে বাদ দিতে পারতেছি। এটা তো হবে না, এটাও হবে না। এখন দেখো 666 কার কাছাকাছি বলো তো? 660 এর কাছাকাছি না 680? 660 এর কাছাকাছি, তাহলে আমাদের অ্যান্সার এটা হবে, ঠিক আছে। তো এটাও আমাদের অ্যান্সার হবে না, বুঝতে পারছো? কারণ এটা আমার এক্সাক্ট মান আমরা আনতে পারতেছি না, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা নাই। তো ক্যালকুলেটর ইউজ না থাকলে তোমাকে আনুমানিক কাছাকাছি একটা মান ধরতে হয়, এবং কাছাকাছি মান আসবে, এক্সাক্ট মান নাও আসতে পারে অনেক সময়, বুঝতে পারছো? তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তারপর দেখো আমাদের 10 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি ভাই, 10 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে? 10 নম্বর কোশ্চেনটা হলো যে দুটি স্পন্দনরত কণার একটি যথাক্রমে কত x = sin ওমেগা t, আর একটা কত a cos ওমেগা t, এদের মধ্যকার দশা পার্থক্য কত হবে? ভাই এটা অলরেডি তোমাদের সলভ করাইছি। এটা কত? π/2। এটা নিয়ে কথা বলবো না, এটা আমরা এর আগেও আমাদের আসছে। তো এই কোশ্চেনটা কিন্তু আবার আসছিল। তারপর দেখো এটা যদি আমরা দেখি 3d²x/dt² + 27x = 0, এখান থেকে আমাদের কি বের করতে বলছে? কৌণিক কম্পাঙ্ক। তাহলে দেখো কি বলতো? 3d² কত dt² প্লাস কত 27x কত 0। তোমাকে এই টাইপের অঙ্ক আগেও আমরা সলভ করলাম, ঠিক আছে। তো কি প্রথমে কাজ করতে হবে? কি d²x/dt² সহ 1 বানাইতে হবে। ভাইয়া যদি 1 বানাইতে হয়, তাহলে এখানে সামনে কত আছে? 3, তাহলে 3 দ্বারা সব জায়গায় ভাগ করে দিবা। ভাগ যদি করে দাও, তাহলে এখানে কত হবে? d²x/dt² প্লাস 3 দ্বারা ভাগ করলে কত হয়? এখানে 9x, আর 0কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 0ই হয়। সো আমাদের সব জায়গায় আমি কি করলাম? 3 দ্বারা ভাগ করে দিয়ে আমি এটা সহ কত আনলাম? 1 আনলাম। এটার সামনে যা থাকবে ওইটা দ্বারাই ভাগ করে দিব। ওকে, তাহলে দেখো এই যে আমাদের সমীকরণের সাথে যদি তুলনা করি, স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে, তাহলে ω² কত পাবো বলো তো? 9। কারণ আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ কি বলো তো? d²x/dt² প্লাস ω² কত? 0। তাহলে সেইখানে আমার ω² 9, সুতরাং ওমেগা কত হবে বলো তো? 3। আমরা দেখে দেখে কিন্তু অ্যান্সার করতে পারবো। সো আমাদের ω কত? 3 রেডিয়ান/সেকেন্ড। এই যে আমাদের এটা কি অ্যান্সার। ওকে, তারপর দেখো বলছে কি, একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল নিয়ে উলম্ব ভাবে স্পন্দিত হয়। ওকে, এখন স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কত হবে? ঠিক আছে, স্পন্দনের বিস্তার যদি দ্বিগুণ করা হয়, তাহলে আমার কত হবে? তোমরাই বলো। এটা আমাদের কোনো চেঞ্জ হবে? চেঞ্জ কিন্তু হবে না, কারণ বিস্তার যদি আমাকে পরিবর্তন করে, তাহলে কি বলো তো? পর্যায়কালে কোনো পরিবর্তন হয় না। বিস্তার পরিবর্তন করলে পর্যায়কালে কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু আগেও আসছে। সো আমরা দেখলাম যে বিস্তার পরিবর্তন করলে কিন্তু আমাদের কি হয় না বলো তো? দোলনকাল পরিবর্তন হয় না, মানে যা আছে তাই হবে অ্যান্সার। তারপর দেখো, মুক্তভাবে কোনো পরন্ত বস্তু ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য এল পরিবর্তন করে ভিন্ন ভিন্ন এল এর জন্য দোলনকাল টি পরিমাপ করলো। এবার সে t² নিল ওয়াই অ্যাক্সিসে বনাম এল লিখেছে, তো একে ঢাল এস বের করলো। জি এর মান কত হবে? মানে বিষয়টা হলো যে সে যে গ্রাফটা নিছে, সে এই বরাবর কি করছে বলতো? t² নিছে, আর এই বরাবর নিছে কত বলতো? এল। তাহলে ঢাল আমাদের কত বলতো? ঢাল হলো এস। তাহলে ঢাল কি? এস। তাহলে এস কত হবে বলতো? আমরা জানি ঢাল কি? ওয়াই অক্ষের রাশি বা এক্স অক্ষের রাশি, ঠিক আছে। ঢাল হলো ওয়াই অক্ষের রাশি বাই কি বলতো? এক্স অক্ষের রাশি। তোমরা ম্যাথমেটিক্সেও পড়ছো, এক্স অক্ষের রাশি। সো আমাদের এস কত হবে? ওয়াই অক্ষের রাশি কি আছে এখানে? t², আর এক্স অক্ষের রাশি কি বলতো? এল। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, আর কিছুই না। একটু খেয়াল করে দেখো, আমরা জানি t কত? 2π√, কত? l/g। t কত? 2π√, তাহলে এখান থেকে জি আমাকে বের করতে বলছে, তাই না? জি যদি বের করতে বলে, তাহলে কিভাবে করবা? যদি আমি স্কোয়ার করি ভাইয়া, এখান থেকে t² কত? 4π² l/, কত? জি। তাহলে আমাদের জি যদি বের করি, তাহলে জি কত হবে বলো তো? জি কত হয়? 4π², কত? 4π² l/, কত? t², l/, কত? t²। ওকে, তো l/t² যদি আসে, তো এখানে আমরা কি লিখতে পারি? জি কত? আমাদের দেখো এস কত? t² বাই এল। তাহলে এই যে আমাদের
এল বাই টি স্কোয়ার, তাহলে 1/s ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, এল বাই কত টি স্কোয়ার, তাহলে এল আমাদের কত হবে বলো তো 4 পাই বাই, এখানে এল বাই টি স্কোয়ার আছে না, তাহলে 1 বাই কত এস, তাহলে ইন্টু কত 1/s, তাহলে কত হলো 4 পাই বাই এস, সরি এখানে 4 পাই স্কোয়ার, তো হ্যাঁ 4 পাই স্কোয়ার বাই কত এস। সো আমাদের এখানে আমরা কি লিখতে পারি, একবারে লিখে দিই যে 4 পাই স্কোয়ার বাই কত এস। সো 4 পাই স্কোয়ার বাই এস, জি ইজ ইকুয়াল টু কত 4 পাই স্কোয়ার বাই এস, 4 পাই স্কোয়ার বাই এস, এই যেটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে, আর কিছুই না। ওকে, তারপর বলছে কি, এটা তো খুবই সহজ, ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25x ইজ ইকুয়াল টু 0। সমীকরণটি একটি সরল সন্ধিত স্পন্দন বর্ণনা করে, এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগাই চাইছে কিন্তু ভাইয়া, হ্যাঁ এখান থেকে কিন্তু আমাকে টিও চাইতে পারে, তো ওমেগা বের করার পর টি কিন্তু আমরা বের করতে পারি। তো দেখো এখানে আমাদের কত ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু বোঝা যাচ্ছে, এখানে কিন্তু সামনে কোনো কিছু আছে নাই, তার মানে আমাদের ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 25, সো ওমেগা কত বলো তো 5। ওকে, তাহলে আমার ওমেগা কত 5, এই যে ডি নাম্বার। তারপর বলছে কি, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির কয় গুণ, দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল কয় সেকেন্ড, 3 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত। সোজা কথা আমি যদি বলি, এটা আমি ক্লাসেও বলি সবসময়, যে আমি একদম এইসব এমসিকিউর জন্য খুবই সিম্পল বিষয়, দৈর্ঘ্য আমাকে চেঞ্জ করছে, দৈর্ঘ্য n গুণ করলে t2 ইজ ইকুয়াল টু কত √n ইন্টু কত t1, আর আমাদের কত বলতো, মানে আমাদের কি আলটিমেটলি কি করতে হবে বলতো, এইটাকে আমার কত গুণ করতে হবে, √n গুণ করতে হবে। যদি পর্যায়কাল n গুণ করে তাহলে L2 ইজ ইকুয়াল টু কত n স্কোয়ার L1। ওকে, তো পরিবর্তিত যে আমার দোলন দৈর্ঘ্য সেটাকে এই পর্যায়কালকে কি n স্কোয়ার করতে হয়। এখানে দেখো কি বলছে বলতো, আমাকে শর্তটা একটু বোঝার চেষ্টা করো, কি বলছে এখানে, যে দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ মানে দৈর্ঘ্য দ্বিগুণ, তাই না, এবং একটা দোলনকাল দেওয়া আছে, তোমাকে আর একটা দোলনকাল চাইছে, তাহলে t ইজ ইকুয়াল টু কত হয় বলো তো √n ইন্টু কত t1, তাহলে আমাদের কি হয় বলো তো, তো একটু খেয়াল করে দেখো, মানে টি নিউ বলতে পারি আমরা, টি নিউ, তাহলে আমাদের কত বলো তো √, কত এখানে √, কত 2 দ্বিগুণ করছে, দৈর্ঘ্য n গুণ করছে না, এই যে আমাদের দৈর্ঘ্য যখন n গুণ করবো তখন কি দৈর্ঘ্যকে রুট করবো, সোজা কথা। আর t1 এখানে আমাকে অলরেডি কত দেওয়া আছে বলো তো ভাইয়া, 3 সেকেন্ড, তাহলে এই √2 মানে কি বলো তো 1.4 ধরলাম, 1.41 বা 1.4 ইন্টু কত 3, 3 14 কত 42 মানে কি বলো তো 4.24। ঠিক আছে, আমাদের আলটিমেটলি এখান থেকে তোমার 4.2 দিয়ে দেখো অপশন আছে কয়টা, এই যে এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটু হাতে কলমে এগুলো বারবার প্র্যাকটিস করতে তুমি এমনিতেই পারবা, একটু বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপর কি বলছে ভাইয়া, এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে কি, যে সরল সন্ধিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি E কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে, বিস্তার কয় গুণ করলে 4 গুণ দ্বিগুণ করলে সরল সন্ধিত গতিতে চলমান বস্তুটির মোট শক্তি কত হবে। দেখো E ইজ ইকুয়াল টু আমার কত বলো তো হাফ কে এই হাফ কে a স্কয়ার, তাহলে E প্রপোর্শনাল টু কত বলো তো a স্কয়ার, E প্রপোর্শনাল টু কত a স্কয়ার। এখন দেখো a কে কয় গুণ করছো, দ্বিগুণ করছো, তাহলে a যদি দ্বিগুণ হয় তাহলে E কয় গুণ হবে বলো তো 4 গুণ না, কয় গুণ হবে 4 গুণ হবে, সো আমাদের কত হবে 4 গুণ। ঠিক আছে, এটা আমাদের কত হবে বলো তো 4 গুণ, কারণ একে তুমি কয় গুণ করছো বলো তো দ্বিগুণ করছো, কয় গুণ করছো দ্বিগুণ করছো, সো আমাদের E2 ইজ ইকুয়াল টু কত 2 স্কয়ার E1, তো কত 4E বা E1 যেটা বলো না কেন 4 গুণ। তো তুমি এমসিকিউ গুলো তো তোমাকে একদম সুন্দর করে এইভাবে লিখে করতে হবে না, তুমি যখন এটা বুঝবা তুমি তো মুখে মুখেই করতে পারবা, যে এখানে এটার সাথে সম্পর্ক কি বর্গের সমানুপাতিক, তাহলে এটাকে চেঞ্জ করলে স্কয়ার করতে হবে। তারপর দেখো দুটি সরল দোলক এ ও বি যদি একটির দৈর্ঘ্য আর একটির দৈর্ঘ্যের কত অর্ধেক, এর দোলনকাল 3 সেকেন্ড হয়, বি এর দোলনকাল কত, একটার দৈর্ঘ্য আর একটার অর্ধেক, তার মানে একটা আর একটার কি দ্বিগুণ, সোজা কথা। ঠিক আছে, একটার দৈর্ঘ্য আর একটার কি অর্ধেক, এটা দ্বারা ধরো এ এর দৈর্ঘ্য বি এর অর্ধেক, তার মানে কি বি এর দৈর্ঘ্য এর কি দ্বিগুণ, বুঝতে পেরেছো। তো একটা আর একটা যদি অর্ধেক হওয়া যে কথা, তো আমি একটা সাপেক্ষে আরেকটা অর্ধেক হলে তাহলে ওইটার সাপেক্ষে এটা কি বলতো দ্বিগুণ হয়ে যাবে, এরকম আর কি। সো আমাদের আলটিমেটলি কি বলতো এখান থেকে খুবই সিম্পল, টি নিউ ইজ ইকুয়াল টু কত √, কত হবে বলতো 2 ইন্টু কত আমাদের কয় সেকেন্ড 3 সেকেন্ড। সো যে এর আগে একটু আমরা করলাম 4 পয়েন্ট কত 24 পাইছিলাম, সেই 4.24 হবে, একই কোশ্চেন জাস্ট একটু চেঞ্জ করে দিছে, হ্যাঁ সেম কোশ্চেন জাস্ট একটু চেঞ্জ করে দিছে।
পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? এটা 18 নম্বর প্রশ্ন। তো কি পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? ওকে, পর্যায়কাল দ্বিগুণ করতে বলছে, দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? হ্যাঁ, আমি টি কে দ্বিগুণ করছি, তাহলে আমার দৈর্ঘ্য চাইছি এল, তাহলে এল কত হবে বলো তো? আমরা জানি এন স্কোয়ার এল নিউ ইজ ইকুয়াল টু কত? এন স্কোয়ার এল। ঠিক আছে, কত হবে বলো তো? দ্বিগুণ, মানে এই যে আমাকে যদি পর্যায়কাল চেয়ে এন গুণ করে, সো আমাদের কত? 2 স্কোয়ার এল, তো আমার কত? 4 এল, মানে 4 গুণ করতে হবে। কয় গুণ? 4 গুণ। ওকে, 4 গুণ করতে হবে। বুঝতে পেরেছো? যদি আমাকে দৈর্ঘ্য চেঞ্জ করে পর্যায়কাল চাই, তাহলে দৈর্ঘ্য আমার কি করতে হয়? রুট করতে হয়। আর যদি পর্যায়কাল আমাকে চেঞ্জ করে দৈর্ঘ্য চাই, তখন আমাকে পর্যায়কালকে কি করতে হবে বলতো? স্কোয়ার করতে হবে। একদম সোজা কথা। তারপর দেখো, একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে ইহার দোলনকাল কত হবে? ওকে, যদি পৃথিবীর কেন্দ্রে যদি নেয়, পৃথিবীর কেন্দ্রে জি ইজ ইকুয়াল টু কত বলতো? 0। আর টির সাথে জির কি সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কত হবে বলতো? টির মান কত হবে? যেহেতু 1/0 আসতেছে, 1/0 মানে কত হবে আলটিমেটলি? আমাদের ইনফিনিটি হবে। কত হবে বলতো? টির মান অসীম হবে, ইনফিনিটি। সো আমাদের কত হবে বলতো? ইনফিনিটি হবে। একটি বস্তু সর্বোচ্চ বিস্তার কত? 5 মিটার। ওকে, 5 মিটার সর্বোচ্চ বিস্তার হলো 5 মিটার এবং 8 সেকেন্ড দোলনকালে সরল সঞ্চিত গতি সম্পন্ন। বস্তুটির সর্বোচ্চ বেগ কত ভাইয়া? বেগ কত? হ্যাঁ, তাহলে আমাদের বেগ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত? ওমেগা এ। এখানে আমাদের কি বলতো? ওমেগা মানে কি আমাকে কি দেওয়া আছে? 2 পাই বাই কত? টি, 2 পাই বাই টি ইন্টু এ, 2 পাই বাই টি ইন্টু এ। কারণ যেহেতু আমাকে দোলনকাল দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? দোলনকাল দেওয়া আছে। যেহেতু আমাকে দোলনকাল দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারি যে কত হবে। এখানে একটু খেয়াল করে মানটা বসাই দিই আমরা। 2 ইন্টু কত? 3.1416 বাই টি কত আমাদের? 8 ইন্টু এর মান কত বলতো? এর মান দেওয়া আছে কত? 5। ওকে, এটা দ্বারা যদি আমি কাটি, তাহলে কত হয় বলতো? 4। 4 যদি হয়, দেখো এটাকে যদি আমি 3 ধরি, তাহলে কত হবে? 3 5 কত? 15। 3 5 কত? 15। তাহলে 3 5 15 যদি হয়, 15 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, কারণ 16কে যদি আমি 4 দ্বারা ভাগ করতাম, দেখ উপরে যদি ধরো এখানে মানে আমাদের কত হইতো বলতো? এই যে 3 ইন্টু কত? 5, 3 5 15, মানে 15 পয়েন্ট সামথিং। ধরো 15 পয়েন্ট, তোমার একদম ডিরেক্ট 16 হবে না, মানে 16 থেকে 15 মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে, তাই তো? তো এখন 16 যদি হইতো, তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হইতো? 4 হইতো। আর 15 যদি হয়, তাহলে আমার কত? মানে 4 তো আর হবে না, 4 এর চেয়ে একটু কম হবে। তো আমাদের দেখো এই দুইটার মাঝামাঝি যদি হয়, তাহলে আমাদের প্রায় 4-এর কাছাকাছি একটা মান আসবে, তাই না? প্রায় 4-এর কাছাকাছি একটা মান কত বলতো? প্রায় 4। প্রায় 4-এর কাছাকাছি আমাদের মান কোনটা আছে বলতো? এটা না, এ নাম্বার না? তাহলে 3.93 আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এরকম সবসময় যে তোমাকে এক্সাক্ট মান আইনে দেখাইতে হবে এরকম না। এমসিকিউর ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস আছে, তোমার একটা ধারণা নিয়ে আইকিউ, এখানে এটাই তোমার আইকিউ। ঠিক আছে, এইটাই আইকিউ টেস্ট। আমাদের ফিজিক্স যে প্রশ্ন থাকবে, প্রশ্নের মধ্যেও দেখবে তোমার ইউনিভার্সিটিগুলো কি থাকবে বলতো? এমন এমন কোশ্চেন করবে যে তোমার আইকিউ কতটুকু কাজ করে, তোমার দক্ষতা কতটুকু, সেটাও কিন্তু পরীক্ষা করে ফেলে। ওকে, তো এইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, আবারও বলছে দেখো, এখানে 2 ইন্টু কত আমাদের মান বসালাম পায়ের, এর মান কত? 5, আর টির মান কত? 8। এটা দ্বারা কাটলাম 4 হলো। দেখো এই 3 ইন্টু 5 কত? 15, কিন্তু এখানে পয়েন্ট সামথিং আছে না, তাহলে মানে 15 থেকে একটু বেশি হবে। আমরা জানি 16কে 4 দ্বারা ভাগ করলে কত হতো? 4 হইতো, কিন্তু এটা কিন্তু 16 না, উপরে তো 16 আছে, 16 থেকে একটু কম, তার মানে কি 4 থেকে একটু কম হবে। তো 4 থেকে একটু কম অ্যান্সার আছে কিন্তু এইটাই, একটাই, সেটাই আমাদের অ্যান্সার। তো এটা কি লেখা যায়? 3.93। একটি সরল দোলকপিণ্ডের সর্বোচ্চ ত্বরণ কোন বিন্দুতে হয়? সর্বোচ্চ ত্বরণ কোথায় হয় বলতো? সর্বোচ্চ ত্বরণ কোথায় হয়? সর্বোচ্চ ত্বরণ আমরা জানি ওমেগা, সরি, এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার কত? এক্স। তার মানে এক্স ইজ ইকুয়াল টু যখন এ, তখন কি হয় বলতো? ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আমাদের সর্বোচ্চ বিস্তার বিন্দুতে, এটাই আমাদের অ্যান্সার। সর্বোচ্চ বিস্তার বিন্দুতে ত্বরণটা কি হবে বলতো? সর্বোচ্চ হবে। আর সাম্য অবস্থায় যখন এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, তখন বেগের মানটা কি হয়? সর্বোচ্চ হয়। তোমরা পড়েছো। এখন দেখো যে এই কোশ্চেনটা যদি আমরা দেখি, একদম কৌণিক কম্পাঙ্ক চাইছে, তাহলে এখানে কি ছিল? 4d স্কোয়ার এক্স বাই কত ভাইয়া? ডিটি স্কোয়ার প্লাস কত? ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত? 0। সো এটাকে আমার প্রথম কাজ কি বলতো? এটা সহ গণ আনা, তার মানে 4 দ্বারা ভাগ করে দাও, কত হবে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কত? 20, এটা কত ছিল আমাদের? এটা ছিল হলো 100x, সরি 100x। তার মানে এখানে কত হবে বলতো? 4 দ্বারা ভাগ করলে 25x ইজ ইকুয়াল টু 0/4 মানে 0। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 500 বলতো? 25, তার মানে ওমেগা কত বলতো? 5। সো আমাদের ওমেগার মান কত হবে? 5 রেডিয়ান পার সেকেন্ড। এটি আমাদের কিন্তু অ্যান্সার। এই কোশ্চেনটা আরও আগে আসছিল, তো আমাদের সেম এই কোশ্চেন কিন্তু আমরা অনেকগুলো পাইলাম, 4 থেকে 5টা কোশ্চেন পেয়েছি এগুলো।
তারপর দেখো একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত দোলনকাল কত হবে? দোলকটির দৈর্ঘ্য কয় গুণ করছে ভাইয়া? দৈর্ঘ্য আমাদের দ্বিগুণ করছে, তাহলে টি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার এন ইন্টু কত? টি অন টি, তাহলে কত হবে বলো তো? রুট টু টি। আমার দৈর্ঘ্য কয় গুণ করছে বলো তো? দ্বিগুণ করছে। আবার বলছি দৈর্ঘ্য থেকে দ্বিগুণ এন গুণ করা মানে কি? রুট এন, ঠিক আছে? সো এইভাবে আমাদের কিন্তু করতে হবে, ওকে? তারপর দেখো কি বলছে, একটি স্প্রিংয়ে 5 কেজি ভর ঝুলানো হলো, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল, স্প্রিং ধ্রুবকের মান কত? স্প্রিং ধ্রুবকের মান কত? ওকে, তো আমাদের এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া? এফ ইজ ইকুয়াল টু কত? কে এক্স। তাহলে স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কত? এফ বাই এক্স। এফ এর মান কি দেওয়া আছে? না, ভর দেওয়া আছে, তার মানে কি? এম জি বাই কত? এক্স। তো এম জির মান কত? এম এর মান কত আমাদের? 5, জির মান কত? 9.8। সে কয় সেন্টিমিটার বৃদ্ধি পাইছে? 2 সেন্টিমিটার, মানে এক্স এর মান কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে কি? 2 ইন্টু কত? 10 কত? -2, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে কত হয়? 5 ইন্টু 4.9, 4.9 কত হবে? 49। তাহলে 49 বাই 2 ইন্টু কত? 10 স্কোয়ার, উপরে গেলে স্কোয়ার হলো, ঠিক আছে? তাহলে এই 49কে যদি আমি 49কে যদি আমি 2 দ্বারা ভাগ করলে কত আসে বলো তো? 50কে 2 দ্বারা ভাগ করলে 25 আসে, তার মানে কত? 24.5। তাহলে 24.5 ইন্টু কত? 100, তাহলে কত হবে বলো তো? তাহলে আমাদের 24 5 আর 0, তাহলে কত হবে বলো তো? 2450, 2450 আমাদের নিউটন পার মিটার, কারণ কে এর একক কি? এফ বাই এক্স, তো আমাদের নিউটন পার মিটার। তাহলে কত? 2450 আছে, এই যে 2450 ডি নম্বরে, 2450 নিউটন পার মিটার। বুঝতে পেরেছো? তারপর দেখো 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পন্ন একটি আদর্শ স্প্রিং দৈর্ঘ্যের সমাবস্থান কত? 0.1 মিটার বৃদ্ধি করলে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি হবে কত? স্প্রিং এর স্থিতিশক্তি কত বৃদ্ধি হবে সেটা আমাদের করতে বলছে। তাহলে স্প্রিং এর স্থিতিশক্তি কত বলো তো? ইপি ইজ ইকুয়াল টু কত? একদম ডিরেক্টলি হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? তো আমাদের স্থিতিশক্তি মানে তো হাফ কে এক্স স্কোয়ার, কারণ স্প্রিং এর যে শক্তিটা সেটাই তো সরল দোলন শক্তি, তাই না? তো বা সরল স্পন্দন, তো কত? হাফ ইন্টু কে এর মান দেওয়া আছে, হ্যাঁ 2 ইন্টু এক্স এর মান কত? 0.1, তার কি? হোল স্কোয়ার। তাহলে এই দুই কাটা গেল, 0.1 স্কোয়ার মানে স্কোয়ার করলে তোমার কত হবে বলো তো? 0.01 হবে। সো আমাদের 0.01, ঠিক আছে, জুল। তো 0.01 জুল। তারপর বলছে কি, 0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল কত? 0.9 সেকেন্ড পাওয়া গেল। দোলনকাল 1.8 সেকেন্ড করতে হলে দোলকটির দৈর্ঘ্য কত হবে? ওকে, দেখো দোলনকাল আগে ছিল কত বলো তো? 0.9। আগে ছিল কত? আগে ছিল হলো 0.9, এখন হলো কত? 1.8। মানে আমাদের আলটিমেটলি দোলনকাল কিন্তু তোমার দ্বিগুণ হয়ে গেছে। দোলনকাল কয় গুণ হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। আমাকে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা যদি এভাবে করি, এভাবে করতে পারি, L2 বাই L1 ইজ ইকুয়াল টু কত? L2 বাই L1 ইজ ইকুয়াল টু T2 বাই T1 তার হোল স্কোয়ার। T2 বাই T1 তার কি? হোল স্কোয়ার। সো L2 ইজ ইকুয়াল টু কত হবে? T2 এর মান কত বলো তো? 1.8, আর T1 এর মান কত? 0.9 তার হোল স্কোয়ার ইন্টু L1 এই পাশে এসে গুণ হয়ে গেল কত? 0.2। তাহলে এটা দেখো, এটা কাটলে কত হবে বলো তো? এখানে কাটলে কত হবে? 2 হবে না? তাহলে 2 স্কোয়ার মানে কত? 4 ইন্টু 0.2, তাহলে কত হবে বলো তো? 4 ইন্টু 0.2 মানে কত? 4কে 0.2 দ্বারা গুণ করলে 0.8 আসে, 0.8 মিটার। সো আমাদের 0.8 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? 0.8 মিটার, সোজা কথা, ঠিক আছে? আমরা এইভাবে করতে পারি। আর নর্মালি যদি আমরা বলি যে দেখো এখান থেকে একদম খুবই সিম্পল যদি বলি যে দোলনকাল আগে ছিল 0.9 সেকেন্ড, এখানে হয়তো কত হয়েছে? 1.8 সেকেন্ড, তার মানে আমাকে দোলনকাল দ্বিগুণ হয়েছে। তাহলে আমাদের L2 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? রুট ওভার কত? 2 ইন্টু কত? L1, ঠিক আছে? রুট ওভার 2 ইন্টু কত? L1। তাহলে আমার কত হবে? রুট ওভার 2 রুট ওভার 2 না, 2 স্কোয়ার, কারণ এখানে তোমার দোলনকাল চেঞ্জ হয়েছে, দোলনকাল চেঞ্জ হলে স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার ইন্টু কত? L1। তাহলে কত? 4 ইন্টু কত? L1 কত আমাদের? 0.2, তাহলে কত হবে? 0.8। তুমি যেভাবে করতে তুমি কমফোর্ট ফিল করো সেটাই অ্যান্সার করবা। বলছে কি, যদি m ভর বিশিষ্ট একটি সরল সঞ্চিত দোলকের বল ধ্রুবক কে কে দ্বিগুণ করা হয়, তবে দোলকটির আদি দোলনকাল টি পরিবর্তিত হয় নিম্ন রূপে। মানে কিভাবে পরিবর্তন হয়? দেখো টি ইজ ইকুয়াল টু কত? 2 পাই রুট ওভার কত ভাইয়া? m বাই কে। তাহলে আমি টির সাথে কে এর কি সম্পর্ক বলো তো? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমি কে কে কয় গুণ করছি বলো তো? দ্বিগুণ করছি। তাহলে আমার T2 কত হবে বলো তো? আমাদের T2 কত হবে বলো?
টি2 হবে আমাদের টি বাই কত, আলটিমেটলি কে দ্বিগুণ করছে মানে √2, তাহলে টি বাই √2 গুণ, তাহলে আমার কত টি বাই √2 গুণ, তাহলে দ্বিগুণ করছে মানে কে এর জায়গায় শুধু 2 বসাও, তাহলে কত √2 হচ্ছে না, তাহলে টি বাই কত √2 গুণ, টি বাই √2 গুণ, ওকে টি বাই √2 গুণ। তারপর দেখো একটি সরল দোলকের বিস্তার কত a, আর দোলনকাল টি এর সর্বোচ্চ বেগ কত। আমার কিন্তু এখানে কোনো মানটান দেওয়া নেই, সূত্র থেকে করতে বলছে, একদম খুবই সিম্পল। ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত, ওমেগা এ। ওমেগা মানে কি বলতো, 2π/t a। সো আমাদের 2π/t a মানে কি 2πa/t কোথা, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের কি অ্যান্সার। এটা কত সালে আসছে বলতো, 1 সালে আসছে কিন্তু। হ্যাঁ, তো এটাই আমাদের কি বলে, এই ছিল আমাদের ক্লাস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যে কোনো কোশ্চেনে যদি ঝামেলা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে, কোনো কোশ্চেনে ঝামেলা থাকলে আমাকে নক দিবা, কোনো সমস্যা নেই। আর তোমরা এই চ্যানেলের সাথে থাকো এবং আমার যে পেজ আছে লার্ন ফিজিক্স উইথ ম্যাগনেট ভাইয়া, সেই পেজের সাথে থাকো। আমার ডিসক্রিপশনে পেজ গ্রুপ সব দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সুন্দর করে নোট করে পড়বা। ধারাবাহিক আমরা এই সিরিজটি চলতে থাকবে এবং এই সিরিজে তোমরা যদি ভালোভাবে কোশ্চেন সলভ করতে পারো, নিশ্চিতভাবে বলতে পারি তোমরা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করবে। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।